ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে সবাই মিলে এখানে শক্তভাবে দাঁড়াতে হবে যে না, মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা কোনো রকম ছাড় দেব না, কোনো রকম আপোষ করব না। মুক্তিযুদ্ধের মর্যাদার সে যেই হোক না কেন, এই যে গত মাসেও আপনি দেখুন যে কি যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে এমন সমস্ত কথাবার্তা বলা হয়েছে, এগুলো তো নিন্দা জানাবার তো ভাষা আমাদের নেই, কিন্তু সেটা রাজনীতিবিদরা একরকম ভাবে মুক্তিযুদ্ধ নিয়ে ফুটবল খেলছেন, ঠিক আছে, তাদের রাজনৈতিক তাদের মত প্রকাশের স্বাধীনতার সেগুলোর সুযোগ নিচ্ছেন, সংবিধানের সুযোগ। কিন্তু কথা হচ্ছে প্রশাসনের মধ্যে এই ঘটনাটা কিন্তু প্রশাসনের মধ্যে এগুলো হয়েছে। মন্ত্রণালয়ের মধ্যে একটা তাদের বিধিবদ্ধভাবে যেটা নিয়ম অনুযায়ী একটা ক্রয় কমিটি থাকে, সেই ক্রয় কমিটি এবং অন্য যারা সংশ্লিষ্ট সেইখানে অনিয়মগুলো হচ্ছে। কিন্তু সেইখানে আমার কথা হচ্ছে যে ওই ব্যক্তিকে যদি আমরা শনাক্ত করে শাস্তি দিতে না পারি, অনেক সময় হচ্ছে কি যে সরকার করেছে, মন্ত্রণালয় করেছে, হ্যাঁ ঠিক আছে, তার মানে তো দায়ীটা কে হচ্ছে, দায়িত্বটা কে নিচ্ছে? এখন ওই যে যে মন্ত্রীর কথা বলা হচ্ছে, তিনি তো এখন মন্ত্রীই নেই, বর্তমান মন্ত্রী কিছুই জানেন না, তিনি মাত্র এসছেন এখানে। তো সেখানে তার মানে কি আমি ওই ব্যক্তিকে, যখনই আমরা সরকারকে দায়ী করছি, ওই ব্যক্তির কিন্তু সেখানে কি হচ্ছে, বড় জোর বদলি হচ্ছে, এক বিভাগ থেকে আরেক বিভাগে যাচ্ছে। তো বদলিটা তো কোনো শাস্তি না। সেটাই জানতে চাচ্ছিলাম যে আদৌ এটা সম্ভব কিনা আমাদের প্রেক্ষাপটে। আমাদের বিষয়টা হলো এই অ্যারিস্টটলের কথায় যেতে হয়। উনি বলেছেন যে নাগরিকরা যেখানে সোচ্চার নয়, জাগ্রত নয়, সেখানে দুর্নীতি বলেন আর গণতন্ত্র বলেন কোনোটার জবাবদিহিতা থাকে না। এবং বড়চোরদের কখনো কারাগারে যেতে হয় না এবং তারা কোনোদিন গ্রেপ্তারও হয় না। এটা ফিডেল ক্যাস্ট্রোর কথা। তা আমি যেখানে বলি, একটা কথা বলতে চাই, সেটা হলো গুস্তাভ এমিলি নামে এক ধর্মযাজক, তিনি বলেছিলেন সেই নাৎসি অত্যাচারের সময়, তিনি বলেছিলেন যখন ওরা প্রথমে এলো, কমিউনিস্টদের ধরে নিয়ে গেল, আমি তখন কোনো কথা বলিনি, কারণ আমি কমিউনিস্ট নই। তারপর তারা যখন এলো, ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক নেতাদের ধরে নিয়ে গেল, আমি তখন নীরব ছিলাম, কারণ আমি শ্রমিক নই, ট্রেড ইউনিয়নিস্ট নই। তারপর তারা যখন ইহুদিদের ধরে নিয়ে গেল, গ্যাস চেম্বারে নিয়ে গেল, তখন আমি চুপ করেছিলাম, কারণ আমি ইহুদি নই। তারপরে তারা যখন এসে ক্যাথলিকদের ধরে নিয়ে গেল, আমি তখন নীরবতা পালন করেছি, কারণ আমি ক্যাথলিক নই। তারপরে শেষবারের মতো যখন আমাকে ধরে নিয়ে গেল, তখন এটা প্রতিবাদ জানানোর মতো কোনো লোক ছিল না, কারণ তখন জাগ্রত সচেতন কোনো মানুষই বেঁচে ছিল না। আজকে বাংলাদেশের অবস্থা তাই। শাহরের ভাই যতবার বলুক, আজ থেকে নয়, 20-25 বছর ধরে একই কথা, একই ধরনের মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ, যুদ্ধ অপরাধ এগুলো নিয়ে বলছেন। হ্যাঁ, অগ্রগতি যে হয়নি তা না, কিছুটা ফল হয়েছে, কিন্তু সার্বিক অর্থে মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ, দর্শন, আদর্শ এগুলো যদি বাস্তবায়ন করতে চাই, আমার সেই লক্ষ্যই। বঙ্গবন্ধু বলেছিল আমার যে চারদিকে সব চাটার দল, চোরের দল। আজকে সোনা পাচারের রুট হলো বাংলাদেশ। প্রধানমন্ত্রী অবশ্য বলেছেন যে এখন সিকিউরিটি এত টাইট যে সোনা পাচার করা যাচ্ছে না। তাহলে কি আগে হতো? তা সিকিউরিটি টাইট, ঠিক আছে, সোনা পাচার হচ্ছে না। আমি সে প্রসঙ্গে না গিয়ে এই প্রসঙ্গে বলতে চাই, এই যে সোনা পাচার যারা করে তারা এক ধরনের চোরাকারবারি, আর যারা জাতির সম্মান নিয়ে চোরাকারবারি করে, জালিয়াতি করে এবং ভাবমূর্তি বিনষ্ট করে, তাদের তো প্রকাশ্যে ফাঁসি হওয়া দরকার, প্রকাশ্যে ফাঁসি হওয়া দরকার। কারণ জাতিকে নিয়ে আপনি, যে জাতি মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে বড় হয়েছে, গড়ে উঠেছে, যে দেশ মুক্তিযুদ্ধের 30 লক্ষ লোকের রক্তের উপর দাঁড়িয়ে নির্মিত হয়েছে, সেই জাতিকে নিয়ে বিশ্ব মেলায় আপনি খেলো করতে পারেন না। আপনি যদি খেলো করেন, আপনি রাষ্ট্রদ্রোহী। আমরা এই জায়গাটায় আপনাকে আপোষ করা চলবে না। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব নিশ্চয়ই। বিরতিতে যাবার সময় হয়েছে। বিরতিতে যাবার আগে একজন দর্শক আছেন আমাদের সাথে, তার প্রশ্নটি শুনে যেতে চাই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। যে আমি কাউখালী থেকে খুশি বলছিলাম। জি জি। যে আজকে দুজন অতিথিকে আমি অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই। আমি জনাব শাহরিয়ার কবির সাহেবের কাছে একটা প্রশ্ন করতে চাই। মুক্তিযুদ্ধের
সময় যারা আমাদেরকে বিশ্বের নানা ভাবে সহায়তা করেছিলেন, তাদের সম্মাননার ক্ষেত্রে যে জালিয়াতির আশ্রয় নেওয়া হলো, সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনাকে কি বিলি করা হলো না? বিদেশি যাদেরকে দেওয়া হলো সম্মাননা, সেই সম্মাননা কি কলঙ্কিত হলো না? এবং কেন সেই দুর্নীতির আশ্রয় দেওয়া হলো? এবং মুক্তিযুদ্ধের একজন সপক্ষে অগ্রনায়ক হওয়ার সত্ত্বেও আপনি এ ব্যাপারে কি বলবেন এবং কি ভাবছেন এবং জাতির সামনে আপনি কি বলবেন? জি, ধন্যবাদ। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি, নিশ্চয়ই আমরা একটা বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে এ নিয়ে আরো জানবো। দর্শক, আমরা এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। তোমার ভেতরে যদি থাকে একটুখানি ঝলক, তবে নক্ষত্র হয়ে জ্বলে ওঠার সময় এখনই। শুরু হচ্ছে লাক্স চ্যানেল আই সুপারস্টার 2014। রেজিস্ট্রেশন করো আর হয়ে ওঠো বাংলাদেশের নতুন ফেস অফ লাক্স। সারাদিন ফেসবুক বাংলা লিংক নিয়ে এলো 4 টাকায় 10 মেগাবাইটের ফেসবুক প্যাক। অ্যাক্টিভেট করতে ডায়াল *222*1*16#। নো চিন্তা, জাস্ট প্লে। নতুন কিছু করো, বাংলা লিংক। মন ধীরে ধীরে দোলে আর এবার হবে সূচনা দরাজ। সফরে চলার এগিয়ে যাবার নিজের উপর আছে বিশ্বাস। আমি সবার আশা ও ভরসা আমার ভিতরে। আমাদের সকলের মধ্যেই এক বীরতার ভাব আছে এবং আজকের যুগে দেশের হৃদস্পন্দনের এক নতুন নামকরণ হয়েছে, হিরো মোটোকর্প। বাংলাদেশে এই প্রথম হিরো নিয়ে এসেছে তাদের সমস্ত বাইকের উপর 5 বছরের ওয়ারেন্টি। থাকবে গাড়ি সারি সারি, পান্ডা জিরাফ আর পাখি। মেঝে হবে শীতল পাটি। আকাশ কেন বাইরে রবে, আসবে আকাশ আমার ঘরে। ঝর্ণা থেকে পাথর এনে, বাগান থেকে কাঠ, হতেই পারে অফিস আমার তেপান্তরের মাঠ। অসংখ্য ডিজাইন আপনার অনুভূতি আর আভিজাত্য। আর্কিটেক্টস, আরকে সিরামিক্স, ক্লোজ টু ইউ ওয়ার্ল্ড ওয়াইড। সবার কাছে কেয়া, হাতের কাছে কেয়া, সময় বাঁচে, খরচ বাঁচে, কেয়া গ্লিসারিন নদী সাবান। একটু কেয়া, অনেক টাকা, হাতের কোনো ক্ষতি করে না, ঘরে ঘরে আছে কেয়া, কেয়া গ্লিসারিন নদী সাবান। সুন্দর পরিচ্ছন্ন জীবনের জন্য কেয়া গ্লিসারিন লন্ড্রি সাবান। কেয়া গ্লিসারিন নদী সাবান। চুলে পুষ্টি নাই, মনে ফুর্তি নাই, চুলে স্টাইল নাই, মুখে স্মাইল নাই, নাই তাই আত্মবিশ্বাস। নতুন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে দ্বিগুণ নারকেলের পুষ্টি আর এটি এতই ননস্টিকে যে স্টাইল করুন ইচ্ছে মতন। পুষ্টি ভরা চুলে স্টাইল হলে ঝলমলে আত্মবিশ্বাস। নতুন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, পুষ্টি ভরা চুলে ইচ্ছে মতো স্টাইলে। আজ আবার বাড়িতে অফিস? মুখে কিছু লেখা আছে নাকি? বাড়ির ইএমআই, রোজকার ট্রাফিক জ্যাম, অফিসের স্ট্রেস আর এটাই যে রোজকার স্ট্রেস ফ্যাক্টরস থেকে বাড়তে পারে সেল ড্যামেজ। লাইট হরলিক্সে আছে অ্যান্টিঅক্সিডেন্ট নিউট্রিয়েন্টস যা সেলসকে প্রোটেক্ট করার জন্য জরুরি, যাতে ম্যানেজ হতে পারে শরীরের স্ট্রেস ফ্যাক্টরস এর ইম্প্যাক্ট। আরে লাইট হরলিক্স, স্ট্রেসকে লাইট করো। ডক্টর, দাঁতের যত্নের সবচেয়ে ভালো উপায় কোনটি? 1. ব্রাশ করা। 2. ফ্লস ব্যবহার করা। 3. মাউথওয়াশ। তাই আমরা পেপসোডেন্টের সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এতে আছে জার্মিচেক টুথপেস্ট, ফ্লসের মতো ইন্টারডেন্টাল অ্যাকশন এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথওয়াশ। এটা শুধুই টুথপেস্ট নয়, একটি ওরাল কেয়ার সিস্টেম। নিউ পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। আমার লাইফে নবরত্ন তেল
পাশেই ছিল। নটি জড়িবুটির গুণসম্পন্ন নবরত্ন তেল মাথা ধরা ক্লান্তি, টেনশন আর অনিদ্রা দূর করে। ঠান্ডা ঠান্ডা, কুল কুল। চা দিলা বিস্কুট কই? এই নেন মামা, মাস্টার স্লাইস বিস্কুট। মাস্টার স্লাইস মিল্ক, গ্লুকোজ আর কোকোনাটের স্বাদ ও পুষ্টিতে ভরা মজাদার বিস্কিট মাস্টার স্লাইস বিস্কিট। চায়ের সাথে বিস্কুট, মাস্টার স্লাইস বিস্কুট। মাস্টার স্লাইস বিস্কুট। সাধারণ ট্যালকম পাউডার থেকে শুধুমাত্র সুগন্ধ পাওয়া যায়, কিন্তু নবরত্ন কুল ট্যালকে পাওয়া যায় সুগন্ধের সাথে ঠান্ডা হিমেল পরশ। নবরত্ন কুল ট্যাল, দুনিয়ার সব থেকে ছোট এসি, ঠান্ডা ঠান্ডা কুল কুল। এখন স্ট্রবেরি ফ্লেভারে 20টি মাইক্রোনিউট্রিয়েন্টস সমৃদ্ধ নতুন জুনিয়র হরলিক্স। এখন দিনে ফেয়ার এন্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিনের পাশাপাশি রাতে ব্যবহার করুন নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট। ডাবল অ্যাকশন ফেয়ারনেস প্রতিদিন। ইনি হচ্ছেন ছোট সুলতান, বাহাদুর, হুঁশিয়ার, কিন্তু দুধ দেখলেই পালিয়ে যান। মায়ের শুধু একটাই খায়েশ, দুধের গ্লাস কি করে হবে শেষ। তাই দূর দেশ থেকে এলো মূল্যবান জাফরান আর পুষ্টিকর বাদাম। এভাবেই জাফরান আর বাদাম মিলে তৈরি হলো নতুন হরলিক্স জাফরান ও বাদাম। কাল হোক কি আজ, দুধের গ্লাস অলওয়েজ খালাস। হরলিক্স গ্রোথের 5টি চিহ্নকে ইমপ্রুভ করে। কতবার বলবো, সাধারণ আমলা তেল যথেষ্ট নয়। নতুন নিহার শান্তি আমলা হেয়ার অয়েল চুল আরো মজবুত ও কালো করে, কারণ এতে খাঁটি আমলার সাথে আছে সাধারণ আমলা তেলের তুলনায় 500% বেশি ভিটামিন ই এর পুষ্টি। নিহার শান্তি আমলা, আরো বেশি পুষ্টি, আরো বেশি শক্তি। ভাবি কেমন আছেন? ভাবি কি কিনছেন? হরলিক্স, বাচ্চার বেড়ে ওঠার প্রয়োজনীয় নিউট্রিশন এতে আছে, যেমন প্রোটিন। কেন? মাছ, মাংস, ডিম, ক্যালসিয়াম, দুধ, আয়রন, কলিজা। ভাবি, তার মানে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো সব আপনি রোজ দিচ্ছেন? রোজ রোজ এত কিছু কিভাবে দেব? কিছু তো মিস হয়। সেই জন্যই তো রোজ রেগুলার খাবারের সাথে 2 গ্লাস হরলিক্স, যা ওর প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণ করতে সাহায্য করে। এটি ক্লিনিক্যালি প্রমাণিত। হরলিক্স উন্নত করে গ্রোথের 5টি চিহ্ন, যেমন স্বাস্থ্যকর রক্ত, সঠিক ওজন বৃদ্ধি, অধিক মনোযোগ, সবল পেশি ও অধিক হাড়ের পরিধি। বেড়ে ওঠার ডোজ রোজ রোজ। বেঙ্গল চেয়ার তো আর কোনো কথা নাই। কে আমি ব্যবসা করি, এলিগা কদর বুঝি বেঙ্গল চেয়ারের। কম জায়গায় অনেক চেয়ার রাখুন যায়, সহজে হিলা পড়ে না। এক গাড়িতে অনেক চেয়ারের জায়গা লয়, হেলিকে ট্রান্সপোর্ট খরচ বি কম পড়ে। বেঙ্গল ডেকোরেটর চেয়ার, সবচেয়ে বেশি ডিজাইন, অনেক রং, কাস্টমারের চাহিদা মতো প্যান্ডেলের রং মিলাই দিয়া পারি। শক্ত, মজবুত, উন্নত প্রযুক্তি নিশ্চিত মান। বেঙ্গল ডেকোরেটর চেয়ার, দেশের সেরা চেয়ার, আর কোনো কথা নাই। কে বেঙ্গল, আস্থা শতভাগ। রাত 10টার পর বাইরে যাওয়া মানা। ম্যাম কিভাবে এই ভেজা চুল নিয়ে? এই নে, আমার দরকার নেই। ভেজা চুল তো পারফেক্টলি স্ট্রেট থাকবে, কিন্তু শুকানোর পর খুশকো খুশকো। নতুন সানসিল্ক পারফেক্ট স্ট্রেট লক টেকনোলজি সমৃদ্ধ, যা স্ট্রেট চুলকে রাখে পরিপাটি এবং পারফেক্ট শেপে, শুকিয়ে যাবার পরেও। ওয়াও, সানসিল্ক পারফেক্ট স্ট্রেট, লক করো, রক করো। দর্শক, স্বাগত পূর্বাপরে। মুক্তিযুদ্ধের সম্মাননা স্মারকে ভেজাল ও দুর্নীতির পূর্বাপর এই বিষয় নিয়ে আলোচনা করছে। আমাদের সাথে আছেন শাহরিয়ার কবির এবং অধ্যাপক ডক্টর আবু সাঈদ। আমরা বিরতিতে যাবার আগে একজন দর্শক টেলিফোনে, শাহরিয়ার কবির, আপনার কাছে জানতে চেয়েছিল এই বিষয়টি নিয়েই। আপনার কাছে আসবো, তার আগে আমি একটু ডক্টর সাঈদ আপনার কাছে আসতে চাই। যে তদন্ত কমিটি হয়েছিল, সেই তদন্ত কমিটির প্রতিবেদনে অনেকটা এরকম এসেছে যে তারা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীকেই, সাবেক যিনি ছিলেন তাকেই প্রধান দায়ী করেছেন, এবং যে ক্রেস্ট সরবরাহ করেছে প্রতিষ্ঠান দুটি, একটি হচ্ছে এমিকম এবং মেসার্স মহসিনুল হাসান। এমিকম 285টি ক্রেস্ট এবং বাকি 60টি করেছে মেসার্স মহসিনুল হাসান। প্রতিবেদনে বলা হচ্ছে যে মহসিনুল হাসান একজন নির্মাণ ঠিকাদার। তিনি তদন্ত কমিটিকে বলেছেন যে সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম তার মামা। এই বিষয়টি আমরা অনেক সময় দেখি যে এই ধরনের দুর্নীতিতে কেবল প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরাই না, মন্ত্রী কিংবা যে রাজনীতিকদের পরিবারের একটি অংশ জড়িত থাকে। তো এই বিষয়, এই চক্র থেকে
কি বেরিয়ে আসার সময় আমাদের হয়নি এখনো, নাকি এই দুষ্ট চক্র চলতেই থাকবে? আসলে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, পাকা চোর অতিশয়, এখানে কাঁচা চোর অতিশয়। সত্যিকার অর্থে যদি এই স্বর্ণ চুরির বিষয়টা হয়, তাহলে কোনো মন্ত্রী আমার মনে হয় তার আত্মীয় স্বজনকে জানাবেন না। মন্ত্রীর কাছে ফাইল গেছে, মন্ত্রী সাইড করে দিয়েছে, কিন্তু এতে মন্ত্রীর উচিত ছিল, আমার ধারণায়, আমার পারসেপশনে, আমি মনে করি মন্ত্রীর উচিত ছিল তার নিজে এটা যাচাই বাছাই করা। কারণ এত বড় একটা সম্মানের আয়োজন করছেন, স্মারক স্বর্ণ দিচ্ছেন, সেটা উনি নিজে যাচাই বাছাই করবেন না, নিজ স্তরের অফিসারদের হাতে ছেড়ে দেবেন কিংবা সচিবদের হাতে ছেড়ে দেবেন, এই জায়গাটা তার বড় গাফলতি এবং জবাবদিহিতার ভিতরে এই জায়গাটা তার ঘাড়ে গিয়ে পড়ে। এই জায়গায় কাঠ করে দাঁড়াতে হবে। এই জায়গাটায় ওই আত্মীয়র বৃত্ত উনি, আমি মনে করব, সরল অথবা বোকা, এই জন্য আত্মীয়র বৃত্তির ভিতরে উনি ঢুকেছেন। আর চুরির মতলব থাকলে উনি অন্যভাবে করতেন। আবার দেখা যাচ্ছে আরেকটা যে কোম্পানি, সেখানেও আর এক মন্ত্রীর জামাতা বোধ হয় সেও জড়িত। এই দুটো বিষয় নিয়ে আমি দেখি একেবারে কাঁচা চোরের শীতল চোরের মতো বিষয়টা হয়েছে। এটা তারা দুজনে আমার অন্তত সুরিত ভালো মানুষ বলে আমি জানি, কিন্তু তাদের কাজটা কোনো ক্রমেই ক্ষমার যোগ্য নয়। আপনি কি তাদের মনে করেন? দায়িত্বহীনতার বিষয়ে অবশ্যই আমি অভিযুক্ত করি, এবং জাতির কাছে তাদের জবাবদিহিতা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করা দরকার। যে কোনোভাবেই হোক, এটা তাদেরই দায়িত্ব, তাদেরই করতে হবে। রাষ্ট্র তো করবেই, তাদেরই করতে হবে। শাহরিয়ার কবির, আপনি কি ভাবেন এই বিষয়টি নিয়ে? না, বিষয়টা তো স্বাভাবিকভাবে সরকারকেই একটা বিব্রতকর একটা অবস্থা তৈরি করেছে, এবং আমি জানি যে প্রধানমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এটা সংসদে আলোচনা হয়েছে এবং সংসদীয় কমিটিতে আলোচনা হয়েছে, সেখানে এমনও বলা হয়েছে যে বিভাগীয় তদন্ত যদি যথেষ্ট না হয় সংসদীয় তদন্ত করতে হবে, এবং শুধু সংসদীয় তদন্ত না, দরকার হলে স্পিকারের নেতৃত্বে প্রথা ভেঙে যে সর্বোচ্চ যেটা হচ্ছে যে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে প্রধানমন্ত্রী এখানে কোনো ছাড় দেবেন না। আমরা সেটার উপরে দাঁড়াতে চাইছি, এবং আমার সঙ্গে যারা এই যে তদন্ত কমিশনার যারা ছিলেন, ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লারুর রহমান, তো তার সঙ্গে কথা বলে মনে হয়েছে যে কি তাকে খুবই আন্তরিক মনে হয়েছে, এবং আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি তো একজন বিভাগীয় কমিশনার, অনেক অনেক রাঘব বোয়ালের সঙ্গে জড়িত, আপনি কি মন্ত্রীর প্রতি আঙ্গুলি নির্দেশ করতে পারবেন? তখনও আমি রিপোর্ট জানতাম না। উনি বললেন, আমি কাউকে আমরা ছাড় দেব না, যত বড়ই হোক না কেন, যত বড়, আমরা এটা আপনাদেরকে কথা দিচ্ছি। আমরা, আপনি যদি সেরকম তদন্ত করতে পারেন, গোটা জাতি আপনার কাছে ঋণী থাকবে। কারণ তদন্তটা তো প্রথম দরকার, এবং তদন্তটার ভিত্তিতে শাস্তিটা হচ্ছে কিনা সেটা এখন নিশ্চিত করতে হবে সরকারকে। কোনোভাবে এটাকে ধামাচাপা দেওয়া চলবে না। আমরা সেটাই বলছি যে আমাদের তো কমিটি একটা আছে, জাতীয় কমিটির প্রথম মিটিংয়ে যেটা অনেকগুলো এজেন্ডা ছিল, পুরো আলোচনাটা হয়েছে এটার উপর, এবং আমরা বলেছি যে এরপর আমরা এই কমিটির যেটা তদন্ত কমিটির রিপোর্ট যেটা এসছে এরপরের মিটিংয়ে আশা করছি সেটা আলোচনা হবে। কিন্তু সেইখানে আমরা দেখতে চাইছি যে শাস্তিটা কি দেয়া হচ্ছে এবং এটার ক্ষতিপূরণটা কিভাবে করা হচ্ছে, এটা খুব জরুরি। একটা তো হচ্ছে যারা অপরাধী তাদের শাস্তি পেতে হবে, এবং যাদেরকে আমরা এটা দিয়েছি তাদেরকে কিভাবে আমরা সে ক্ষমা চাওয়ার তো ব্যাপার আছেই, এবং সেটাকে ফেরত আনা দূতাবাসের মাধ্যমে সেটা করতে হবে। তারপর রয়েছে আরও তো তালিকায় আরও অনেকের নাম আছে, এখানে অনেক বরেণ্য ব্যক্তি বিশিষ্ট ব্যক্তিরা আছেন, সরকার প্রধান থেকে শুরু করে, যাদেরকে এখনো সম্মাননা দেওয়া যায়নি, সময়ের অভাবে তারা অনেকে আসতে পারেননি, সেটাও এটা করতে হবে। কিন্তু তার আগে আমরা বলেছি এইটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর কাউকে আমরা এটা দিতে যাচ্ছি না। আচ্ছা, বিষয়টি কি এরকম অনেক সময় হতে পারে যে গণতন্ত্রের সুষ্ঠু চর্চার অভাবের জন্য এ ধরনের একটি বিষয়তেও দুর্নীতি জড়িয়ে পড়েছে, যেখানে মুক্তিযুদ্ধের বিষয় জড়িত, দেশের ভাবমূর্তির বিষয় জড়িত? গণতন্ত্রকে যদি আমি বিশাল প্রেক্ষাপটে দেখি, তাহলে গণতন্ত্রের মূল কথাই হলো নৈতিকতা এবং মূল্যবোধ। মূল্যবোধের অবক্ষয়ের জন্য তো এটা হয়েছে। সেই অর্থে আপনি বলতে পারেন যে গণতান্ত্রিক না, যেমনটি আপনি বলছিলেন যে ওই দৃষ্টান্তমূলক শাস্তি কখনো দেখা যায়নি কোনো বিষয়ে। আমি একটা কথা বলি,
এই যে শাস্তির কথা বলা হচ্ছে, তদন্তের কথা বলা হচ্ছে, কত তদন্ত জীবনে দেখলাম, আসতো আর গেল, শাস্তি আর হলো না, শাস্তি আর হলো না। কারণ শস্যের ভিতরে ভূত রয়েছে। যারা তদন্ত করবে তারা কারা সেটাও তো আমি জানতে চাই, সেটাও পরিষ্কার করে তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের সহায় সম্পত্তি এ পর্যন্ত কত হয়েছে, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ছিল, পরে ছিল এবং মাঝখানে ছিল, কত বছরে কত হয়েছে, সেটাও তো দরকার। তারা যদি পরিচ্ছন্ন পরিশুদ্ধ লোক না হয় তাহলে এই তদন্ত যেভাবেই হোক না কেন স্যাবোটাজ হবে, এটা আমি দৃঢ় চিত্ত বলতে পারি। কারণ শস্যের ভিতরেই ভূত রয়েছে, এই ভূত তাড়াবে কে? তাড়াতে পারে জনগণ। সেই জনগণ জাগ্রত নয়, সেই জনগণ সংগঠিত নয়, সেই জনগণ বিক্ষুব্ধ হয়ে যে মাঠে নামবে কিংবা বিক্ষুব্ধ হয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করবে, সেটা এখনো করে ওঠেনি। নিচেই দেখা যায়, এই কিছুদিন আগে আমার এলাকায় মানে হিন্দুদের যে স্বর্ণকার ছিল সব সোনার দোকান লুট হয়ে গেছে। পুলিশ গেছে একদিন পরে, এসপি সাহেব গেছে আরেকদিন পরে, এই লুটের সোনা কোথায় গেল? এ তো মুক্তিযুদ্ধের স্বর্ণের স্মারক, সেটা জালিয়াতি হয়ে গেছে, ওখানে সোনাই লুট হয়ে গেছে। এখন বাংলাদেশের বিষয় হলো স্বর্ণ, স্বর্ণ চোরা কারবার, লক্ষ লক্ষ টন আসতেছে, স্বর্ণ চুরি ডাকাতি বিভিন্ন জায়গায় হচ্ছে, আর সোনার মেডেলই স্মারকটাই, সেটাও জালিয়াতি। আচ্ছা, এমন ভাবে কি দেখা যায় না যে আসলে আমরা বলি যে মুক্তিযুদ্ধের চেতনার সঠিক বাস্তবায়ন হয়নি, মননে সেই মুক্তিযুদ্ধের অহংকারটি ধারণ করা নাই, যার জন্য এই ধরনের ঘৃণিত কাজেও কেউ পিছপা হয়নি, তাদের একটা তো মনের মধ্যে ওই বিষয়টি জাগ্রত হয়। আমি অন্যর কথা বাদ দিচ্ছি যে এখানে একটা দেশপ্রেমের একটা তো ব্যাপার আছে এখানে, আরেকটা হচ্ছে জবাবদিহিতার জায়গা। যে আমরা যদি যিনি করছেন তিনি কিন্তু ধরেই নিচ্ছেন যে তার শাস্তি পাবেন না, তিনি কখনো শাস্তি পাবেন না, এবং বড় জোর হয়তো তাকে বদলি করা হবে কি ওএসডি করা হবে এইটুকু, এবং পরে সরকার এলে আবার সেটা তিনি ম্যানেজ করে তিনি থেকে যাবেন। কিন্তু আমাদের কথা হচ্ছে যে ওই যে অপরাধ থেকে দায় মুক্তির যে সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে, বিশেষ করে ৭৫-এর পর থেকে, এত বড়, আমরা জাতির পিতাকে হত্যা করছি না বিচার করা যাবে না, 4 জাতীয় নেতাকে হত্যা করছি বিচার করা যাবে না, এই যে যুদ্ধাপরাধীদেরকে বিচার শুরু হলো না বিচার করা যাবে না, কিন্তু এখন তো অবস্থার পরিবর্তন ঘটতে শুরু করেছে। কিন্তু এই যে না, কথা হচ্ছে এই সংস্কৃতির বোধটা রয়ে গেছে, যিনি অপরাধ করছেন তিনি কিন্তু ধরে নিচ্ছেন যে আমি কোনোভাবে ম্যানেজ করে পার পেয়ে গেল, যে এই যে ধরুন যে নূর হোসেনের কথা যেটা শুনছি নারায়ণগঞ্জের ব্যাপারে, আমি কিন্তু এটা যেদিন ঘটনা ঘটেছে তার 2 দিন পরে আমি বলেছিলাম যে টেলিভিশনে যে এই নূর হোসেনকে ধরে রিমান্ডে নিলে কিন্তু পুরো জিনিসটা জানা যাবে। পরে তো তার পরিবার এবং এরা সবাই একই কথা বলল। এই যে তাকে কে আশ্রয় দিচ্ছে না, কিন্তু আমরা সেখানে যিনি বললেন যে শস্যের মধ্যেই ভূত, হ্যাঁ, সেখানে কথা হচ্ছে যে ওইখানে যদি আমাদের যে জবাবদিহিতার জায়গাটা যদি সর্বত্র থাকে, মন্ত্রী পরিষদ থেকে শুরু করে আপনার প্রশাসন থেকে শুরু করে সর্বত্র সাধারণ নাগরিকদের মধ্যে, কিন্তু সেখানে তো আমরা তো সেই জবাবদিহিতার জায়গাটা তৈরি করতে পারিনি। আমরা সবাই কোনো না কোনোভাবে অপরাধ করছি এবং আমরা ধরে নিচ্ছি যে ওই যে কাক যেভাবে চোখ বন্ধ করে ইয়ে করছে সেই রকম আমরা চোখ বন্ধ করে আমরা ভাবছি যে দুর্যোগ নেই বা আমাকে কেউ ধরতে পারবে না। এই জিনিসটা আমাদের বন্ধ করতে হবে। অপরাধ থেকে দায় মুক্তির সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা আমি খালি যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলছি না, যে কোনো অপরাধ যেই করুক না কেন। যেমন আমি একটা ব্যক্তিগত উদাহরণ দিতে পারি যে আমাকে মুনতাসির মামুনকে যখন গ্রেফতার করা হলো, পরে তো আমাদের হলো, মুক্তি পেলাম, আমরা কিন্তু একটা ক্ষতিপূরণের মামলা করেছিলাম, হ্যাঁ, যে বিএনপি জামাত সরকারের বিরুদ্ধে, এবং সেখানে উচ্চতর আদালত বলেছিল এটা দিতে হবে সরকারকে। আমরা উচ্চতর আদালতে বলেছিলাম সরকার মানে সরকার তো, এই সরকার তো আমার সরকার, আমার ট্যাক্সের টাকায় সরকার আমাকে ক্ষতিপূরণ দেবে, সরকারের কোষ থেকে যে টাকাটা দেওয়া হবে সেটা তো আমার টাকা। তখন আমরা বলেছি আমাদের গায়ে যে হাত দিয়েছে, যারা আমাদের গ্রেফতারের জন্য দায়ী, নির্যাতনের জন্য দায়ী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত, এদেরকে যদি কাঠগড়ায় না দাঁড় করানো যায়, সরকার বললে তো হবে না। মানে সরকার করেছে, বিএনপি জামাত জোট সরকার অত্যাচার করেছে, তো আওয়ামী লীগ সরকার আমাকে ক্ষতিপূরণ দেবে?
এটার প্রেসিডেন্স ছিল, যেটা বিএনপির ওই যে নেতাদের ব্যাপারে, যেটা আওয়ামী লীগ 96 সালে আওয়ামী লীগ যখন ছিল, মির্জা আব্বাস এবং এদের কয়েকজনকে গ্রেফতার করেছিল, পরে সরকার তাদেরকে ক্ষতিপূরণ দিয়েছে। ওইটার দৃষ্টান্ত ইসে করে বলা হয়েছিল আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা তখন বলেছিলাম না, ক্ষতিপূরণের জায়গায় অপরাধ যে করেছে ক্ষতিপূরণ তাকে দিতে হবে। এখন সরকার বললে তো এখন একটা বিমূর্ত ব্যাপার হয়ে গেল। এই সরকার তো আমার সরকার। সেই জন্য আমরা বলছি যে ওই যে আমরা সরকার বলতে গিয়ে যেটা হচ্ছে মানে মূল আসল লোকটা কিন্তু তার গায়ে হাত দেওয়া হচ্ছে না, সে তার কিন্তু সেই দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে। সে হয়তো এই মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে বদলে যাবে, সেখানে সেই কাজগুলোই করবে। আমাদের কথা হচ্ছে ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আমি কাঠগড়ায় তুলতে না পারবো, শাস্তি দিতে না পারবো, এই ধরনের অপরাধকে নিরুৎসাহিত করা যাবে না। অপরাধীরা অপরাধ অব্যাহত রাখবে। আমি একটা কথা বলে নেই, আমরা বিরতির পরে যদি আপনার কথা শুনতাম তাহলে হয়তো আরো বিস্তারিত আলোচনা করতে পারতাম। দর্শক, এই পর্যায়ে আমরা একটা বিরতি নিব। মুক্তিযুদ্ধের সম্মাননার স্মারকের দুর্নীতি নিয়ে আমরা আরো আলোচনা করব বিরতির পরে। ডক্টর, দাঁতের যত্নের সবচেয়ে ভালো উপায় কোনটি? 1. ব্রাশ করা। 2. ফ্লস ব্যবহার করা। 3. মাউথওয়াশ। তাই আমরা পেপসোডেন্টের সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এতে আছে জার্মিচেক টুথপেস্ট, ফ্লসের মতো ইন্টারডেন্টাল অ্যাকশন এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথওয়াশ। এটা শুধুই টুথপেস্ট নয়, একটি ওরাল কেয়ার সিস্টেম। নিউ পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। আরে আরে আরে, চাঁদ মামা তো দিনের বেলা নানু বাড়ি যায় বাবা। বিড়ালের তো অনেক লোম, তাই ওর শীত লাগে না বাবা। রেডি হচ্ছি, না হলে ওর সাথে পারি কি করে বলেন? এমন দুরন্তদের জন্যই জুনিয়র হরলিক্স। এর 20টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্টস ওর যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর ডিএইচএ ব্রেইন ডেভেলপমেন্ট ও ফাংশনে সহায়তা করে। রোজ নতুন জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীর ও বুদ্ধিতে তরতর করে বেড়ে উঠছে। মন ধীরে ধীরে দোলে, আর এবার হবে সূচনা দরাজ। সফরে চলার এগিয়ে যাবার নিজের উপর আছে বিশ্বাস। আমি সবার আশা ও ভরসা আমার ভিতরে। আমাদের সকলের মধ্যেই এক বীরতার ভাব আছে এবং আজকের যুগে দেশের হৃদস্পন্দনের এক নতুন নামকরণ হয়েছে হিরো মোটোকর্প। বাংলাদেশে এই প্রথম হিরো নিয়ে এসেছে তাদের সমস্ত বাইকের উপর 5 বছরের ওয়ারেন্টি। সারাদিন ফেসবুক বাংলা লিংক নিয়ে এলো 4 টাকায় 10 মেগাবাইটের ফেসবুক প্যাক। অ্যাক্টিভেট করতে ডায়াল *222*1/1/16#। নো চিন্তা, জাস্ট প্লে। নতুন কিছু করো, বাংলা লিংক। আরে আরে আরে, চাঁদ মামা তো দিনের বেলা নানু বাড়ি যায় বাবা। বিড়ালের তো অনেক লোম, তাই ওর শীত লাগে না বাবা। রেডি হচ্ছি, না হলে ওর সাথে পারি কি করে বলেন? এমন দুরন্তদের জন্যই জুনিয়র হরলিক্স। এর 20টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্টস ওর যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর ডিএইচএ ব্রেইন ডেভেলপমেন্ট ও ফাংশনে সহায়তা করে। রোজ নতুন জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীর ও বুদ্ধিতে তরতর করে বেড়ে উঠছে। সাধারণ ট্যালকম পাউডার থেকে শুধুমাত্র সুগন্ধ পাওয়া যায়, কিন্তু নবরত্ন কুল ট্যালকে পাওয়া যায় সুগন্ধের সাথে ঠান্ডা হিমেল পরশ। নবরত্ন কুল ট্যাল, দুনিয়ার সব থেকে ছোট এসি, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আপনি প্রতিদিন রাজুকে ডানো খাওয়ান? হ্যাঁ, নতুন ডেইলি এসে গেছে ডানু পরিবার থেকে, মাত্র 10 টাকায়। মাত্র 10 টাকায়? নতুন ডেইলিতে আছে এক্সট্রা ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন, জিঙ্ক আর প্রোটিন, যা বাড়ন্ত শিশুদের প্রতিদিনের পুষ্টির চাহিদা মেটাতে সাহায্য করে। এখন আমার অনেকও ডানো খায়। ডেইলি ডানু ডেইলি, মাত্র 10 টাকায়। সব সংসারে বালতি খুবই জরুরি, কিন্তু ভালো মানের বালতি না হলে ঝামেলা হবে। আপনার চাই বেঙ্গল বালতি, যা ভার্জিন রেজিন দ্বারা বিশ্বসেরা প্রযুক্তিতে তৈরি হয়। বেঙ্গল বালতি নানা রং এবং সাইজ। কিনুন বেঙ্গল বালতি, থাকুন ঝামেলাহীন। বেঙ্গল বালতি, ঝামেলাহীন প্রতিদিন। বেঙ্গল, আস্থা শতভাগ।
স্ট্রবেরি ফ্লেভারে 20টি মাইক্রোনিউট্রিয়েন্টস সমৃদ্ধ নতুন জুনিয়র হরলিক্স। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার নিয়মিত তেলের ব্যবহার ছাড়া আপনার চুল হয়ে যায় রুক্ষ। তাই শ্যাম্পুর আগে চাই নারিকেলের পুষ্টি সমৃদ্ধ প্যারাশুট অ্যাডভান্সড ডিপ কন্ডিশনিং। এটি 3 লেয়ার ভেতরে গিয়ে ডিপ কন্ডিশনিং করে মাত্র 20 মিনিটে। তার রঙে তুলির মাঝে ঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো বুঝতে, সে যে বসে আছে। প্যারাশুট অ্যাডভান্সড ডিপ কন্ডিশনিং মাত্র 20 মিনিটে। শাফকাত দম্পতি তো জীবনটা 18-র মতো উপভোগ করছেন, কিন্তু ভেজালের যুগে বেড়ে ওঠা পরবর্তী প্রজন্মের ইঞ্জিনে কি এই জোর থাকবে? থাকবে। এসে গেছে অয়েলিও সয়াবিন তেল, বেলজিয়াম থেকে প্যাকেটজাত হয়ে আমদানিকৃত নির্ভেজাল অয়েলিও, হৃদরোগের ঝুঁকি কমিয়ে ইঞ্জিন মজবুত রাখে। আমার লাইফে নবরত্ন তেল পাশে ছিল। নটি জড়িবুটির গুণসম্পন্ন নবরত্ন তেল মাথা ধরা ক্লান্তি, টেনশন আর অনিদ্রা দূর করে। ঠান্ডা ঠান্ডা, কুল কুল। আমি রঙের ভুবনে হারিয়ে গেছি, প্রেমের প্রথম দিন খুঁজে পেয়েছি। এলসিডি, এলইডি, 3D টিভি। তুমি থাকবে সাথে আমার প্রিয় সাথী। ক্রিস্টাল, নিখুঁত ছবির নিশ্চয়তা। এখন স্ট্রবেরি ফ্লেভারে 20টি মাইক্রোনিউট্রিয়েন্টস সমৃদ্ধ নতুন জুনিয়র হরলিক্স। এই ধোয়া কাপড় থেকে সুগন্ধ আসছে না কেন? ধোয়া কাপড়ের সুগন্ধ, সেটা আবার ভাবি, আমার স্ত্রী বলে সুগন্ধ থেকেই বোঝা যায় কাপড় পরিষ্কার হয়েছে কিনা। সুগন্ধ থেকে? মনে হচ্ছে বোঝাতে হবে। নতুন হুইল, এতে আছে লেবুর শক্তি আর হাজারো ফুলের সৌরভ। এই হলো আসল পরিষ্কার, আর এই হলো তার সুগন্ধ। হুইল, সুবাসী পরিষ্কারের প্রমাণ। আমার লাইফে নবরত্ন তেল পাশে ছিল। নটি জড়িবুটির গুণসম্পন্ন নবরত্ন তেল মাথা ধরা ক্লান্তি, টেনশন আর অনিদ্রা দূর করে। ঠান্ডা ঠান্ডা, কুল কুল। হেই হেই, আরে তোর শার্ট তো। শার্টের অবস্থা, তাহলে মুখেরটা বুঝ। ও এই নে। সাবান দিয়ে কি হবে? আমাদের মতো বাইকারদের চাই এটা, ম্যাগনেট অ্যাকশন। ফেয়ার এন্ড লাভলি মেন্স ফেস ওয়াশ, যার ম্যাগনেট অ্যাকশন ত্বকে জমে থাকা তেল ও ধুলোবালিকে টেনে বের করে, আর আইসি মেন্থল দেয় কুল ইনস্ট্যান্ট ব্রাইট লুক। ম্যাগনেট অ্যাকশন, ফেয়ার এন্ড লাভলি মেন্স ফেস ওয়াশ। এখন স্ট্রবেরি ফ্লেভারে 20টি মাইক্রোনিউট্রিয়েন্টস সমৃদ্ধ নতুন জুনিয়র হরলিক্স। কতবার বলবো সাধারণ আমলা তেল যথেষ্ট নয়। নতুন নিহার শান্তি আমলা হেয়ার অয়েল চুল আরো মজবুত ও কালো করে, কারণ এতে খাঁটি আমলার সাথে আছে সাধারণ আমলা তেলের তুলনায় 500% বেশি ভিটামিন ই এর পুষ্টি। নিহার শান্তি আমলা, আরো বেশি পুষ্টি, আরো বেশি শক্তি। রাত 10টার পর বাইরে যাওয়া মানা। ম্যাম কিভাবে এই ভেজা চুল নিয়ে? এই নে, আমার দরকার নেই। ভেজা চুল তো পারফেক্টলি স্ট্রেট থাকবে, কিন্তু শুকানোর পর খুশকো খুশকো। নতুন সানসিল্ক পারফেক্ট স্ট্রেট লক টেকনোলজি সমৃদ্ধ, যা স্ট্রেট চুলকে রাখে পরিপাটি এবং পারফেক্ট শেপে, শুকিয়ে যাবার পরেও। ওয়াও, সানসিল্ক পারফেক্ট স্ট্রেট, লক করো, রক করো। মুক্তিযুদ্ধের সম্মাননা স্মারকে ভেজাল ও দুর্নীতির পূর্বাপর এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি। বিরতির পরে ফিরে এলাম, আছেন অধ্যাপক ডক্টর আবু সাইদ এবং শাহরিয়ার কবির। ডক্টর সাইদ, আপনি বিরতির আগে আমরা আলোচনা করছিলাম, একটি বিষয় জানতে চাই। আমরা সবকিছুতেই একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি, এক্ষেত্রেও হয়তো কামনা করা হচ্ছে কিংবা হবে। তো এক ব্যক্তির পক্ষে এত সবকিছু সামাল দেওয়া কি আদৌ সম্ভব, নাকি আসলে ক্ষমতার বিকেন্দ্রীকরণটা অনেকের কাম্য নয়? বিষয়টি আসলে কোন জায়গাটিতে? এটা দুটো কারণ আছে। এটা হলো আমাদের সংবিধানটাই এমন করা হয়েছিল, রাষ্ট্রের যিনি প্রধান নির্বাহী তার কাছে অনেকগুলো ফাইল যেতে হবে এবং তাকে দেখতে হবে। আর একটা বিষয় হলো
যে যারা মন্ত্রী আছেন তাদের যদি সক্ষমতা এবং দক্ষতা থাকে তাহলে কিন্তু এতগুলো ফাইল প্রধানমন্ত্রীর কাছে যেতে হয় না। আর দেয় প্রধানমন্ত্রীর কাছে ফাইল এই জন্যই দেয় যে নিজের দায় দায়িত্ব নিতে চায় না, সমস্ত কর্ম হোক অপকর্ম হোক সব কিছু প্রধানমন্ত্রীর ঘাড়ে দায় দায়িত্ব দিয়ে তারা অব্যাহতি পেতে চায়। এটা একটা কৌশল। এর জন্য প্রধানমন্ত্রীকে যদি কাজ দিয়ে ঘিরে রাখা হয় তাহলে কিন্তু সৃজনশীল গণতন্ত্র, সৃজনশীল রাজনীতি এদেশে প্রতিষ্ঠিত হবে না, যার জন্য হয় নাই। না হওয়ার ফলে কি হয়েছে, একটা দুর্বৃত্তায়িত চক্র বাংলাদেশকে ঘিরে ফেলেছে। এই সবগুলোর সমস্তগুলোই তার ম্যানিফেস্টেশন। আমি যদি একটা উদাহরণ দিই, 20,000 দর্শনে আমেরিকায় একটা বই লেখা হয়েছিল রাষ্ট্রবিজ্ঞানী জ্যাকসন, আর নিশ্চয়ই আপনি সারের ভাই জানেন পল পিয়ারসন মিলে উইনার্স টেক অল, যারা জয়লাভ করবে তার সব নিয়ে যায়। এই বইটা খুব সাড়া ফেলেছিল, কিন্তু তারপরে কি দেখা হলো যে ওয়াশিংটনের যারা ধনী তারা 1%, তারা 80% রাষ্ট্রের ক্ষমতা অর্থ সম্পদ লাভ করলো, আর যারা 80% তারা 20% পেল। আমাদের বিশ্বায়নের দোহাই দিয়ে আমাদের দেশে যে কাজগুলো করা হচ্ছে, তারা বলেছে, রাষ্ট্রবিজ্ঞানীরা গবেষণা করে বলেছে এটা বিশ্বায়নের দোষ নয়, এটা হলো রাজনীতি দোষ, রাজনীতিবিদদের দোষ, রাজনৈতিক কারণে এটা হয়েছে। আমাদের দেশে সেই জিনিসটা হয়েছে। সেই জিনিসটা হওয়ার ফলে কি হয়েছে, অতিরিক্ত মাত্রায় দুর্বৃত্তায়িত একটা অর্থনৈতিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার ফলে কোন সরকারি প্রচলিত আর্থসামাজিক ব্যবস্থায়, প্রশাসনিক ব্যবস্থায় জনকল্যাণমূলক, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাদের পক্ষে সম্ভব হবে না, হয় না। এর টোটালটাই পরিবর্তন করা দরকার। হ্যাঁ, পরিবর্তন এভলিউশনের মাধ্যমে হয়, রেভলিউশনের মাধ্যমে হয়। আমাদের দেশে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এভলিউশনের মাধ্যমেই যেতে হয়, তাহলে সেখানে আবার আরেকটা বিষয় আছে। যেমন এই যে মালয়েশিয়ার প্লেন যেটা চুরি হলো, গায়েব হয়ে গেল, যেটার কোনো খোঁজ পাওয়া গেল না, তার যে পাইলট, সে পাইলটের গায়ে কি লেখা ছিল, ডেমোক্রেসি ইজ ডেড। অনেকে সন্দেহ করেন যেটা কট্টরপন্থী ইব্রাহিম আনোয়ার, তার সমর্থক সে ছিল। এ কথা যদি বলি আজকে আমি দাঁড়িয়ে, ডেমোক্রেসি ইজ ডেড, তাহলে কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে সে বাদ দিয়েও আমি এই কথা বলতে চাই, ডেমোক্রেসির বিপরীতে একটাই শব্দ, সেটা হলো ডেমোক্রেসি। এবং সেটাকেই সার্বিকভাবে মূল্যবোধের দিক থেকে, নৈতিকতার দিক থেকে, তারপরে সমস্ত উপাদানগত দিক থেকে আজকে গণতন্ত্রকে সার্বিক সংস্কৃতির বিষয়টা মিলিয়ে সংশ্লিষ্ট করে আমাদের এই দেশকে আবার পুনরায় নতুনভাবে উপস্থাপন করা, নতুনভাবে স্থাপন করা, যেখানে স্বর্ণচোর থাকবে না, যেখানে মেটেল চোর থাকবে না, যেখানে দুর্বৃত্ত থাকবে না, যেখানে এই মানে কালো টাকা থাকবে না, কিংবা কোনো বাহিনীর ভিতরে আবার বাহিনীর ভিতরে লোক হয়ে মানুষ খুনের সঙ্গে সংশ্লিষ্ট থাকবে না। এই তো আমাদের প্রত্যাশা। সেই লক্ষ্যে তো আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, স্বাধীন করেছিলাম। আমাদের সৌভাগ্য হলো এই যে আমরা যারা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলাম, সৌভাগ্যবশত এই ধরনের মেডেল আমাদের দেওয়া হয় নাই। এই জন্য এদিক থেকে আমরা বেশ শান্তিতে আছি বলে আমি ধারণা করছি। আমি শাহরিয়ার কবির আপনার কাছে আসতে চাই, এটার পিছনে কি কোনো ষড়যন্ত্র থাকতে পারে? কারণ মুক্তিযুদ্ধকে হেয় করবার জন্য বিভিন্ন রকম চুরি, এটা চুরি, একেবারে নিছক চুরি। আমি ওইটা মনে করি না যে এর পেছনে জামাত থাকবে বা ইসে থাকবে, ওরকম কিছু না। কিন্তু আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার, আপনার খবরের কাগজে দেখেছেন, জাফর ইকবালের একটা লেখা কলাম বেরিয়েছে কয়েকটা কাগজে। সে খুব গুরুত্বপূর্ণ লেখা, এই জন্য আমি বলছি, সে প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারটা নিয়ে লিখেছে, যে এটা ফেসবুকের মধ্যে দিয়ে ফাঁস হয়েছে এবং মায়েরা ওইখান থেকে তারা অ্যাকাউন্ট খুলে বাচ্চাদেরকে দিয়েছে। তো জাফর যে প্রশ্নটা করেছে, ওই যে শিশুটি যে এই ফাঁস করা প্রশ্নের জবাব দিয়ে প্রশ্নপত্রের ভিত্তিতে সে জবাবটা লিখলো, যারা এটা পেল না, সেইখান থেকে দুর্নীতিটা কিন্তু ওইখানে শুরু হয়ে যাচ্ছে এবং পরিবার থেকে কিন্তু এক ধরনের বৈধতা দেয়া হচ্ছে দুর্নীতিকে, ওই বাচ্চা বয়স থেকে।
তো ওইটাই হচ্ছে আমাদের যে দুর্নীতি মুক্ত সমাজের কথা বলছি, যে এখন আমার পরিবারের মধ্যে যদি আমি দুর্নীতিকে প্রশ্রয় দেই, তো তাহলে স্বাভাবিকভাবে রাজনীতিতে তার প্রতিফলন হবে। মানে চর্চাটি আমার একেবারে সন্তানকে- ব্যক্তি জীবন থেকে হ্যাঁ, চলে আসছে। সেটাই হচ্ছে যে যেমন ধরুন যে এই যে মায়ার ব্যাপারে যেটা বলা হলো, যে মায়ার ছেলের ব্যাপারে কাগজে কিন্তু এটা বলেছে, মায়া কিন্তু ব্যক্তি রাজনীতিবিদ হিসেবে সে কিন্তু পরিচ্ছন্ন রাজনীতিবিদ, কিন্তু গতবার এবং এবার প্রত্যেকবার হচ্ছে তার ছেলে, তার জামাই, তার পরিবার তাকে ডোবাচ্ছে, খবরের কাগজ এটা বলছে। না, এই ক্ষেত্রেও আমরা দেখতে সেটাই পাচ্ছি যে হচ্ছে পরিবারতন্ত্রের আমাদের একটি হ্যাঁ, সেটাই আমাদের কথা চক্র হচ্ছে যে রয়েছে। আমাদের পরিবারের মধ্যে যদি এই মূল্যবোধগুলো, যে সাইদ ভাই যেটা বলছেন যে মূল্যবোধের কথা, মূল্যবোধটা তো পরিবার থেকে আসবে, আমার স্কুল থেকে আসবে। এখন স্কুলের শিক্ষক যদি তার ছাত্রকে দুর্নীতি শেখান, ওই যে প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে, হ্যাঁ প্রশ্ন পাওয়া গেছে, সেখানে এই উত্তরটা লিখে দেবে, নোট বই, নোট বই থেকে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। জাফর অনেকগুলো প্রশ্ন তুলেছে আজকে তার লেখাটার মধ্যে, এবং সেটা বললো যে কি যে এটা নিয়ে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কোনো রকম উদ্বেগ নেই, প্রশ্নপত্র ফাঁসের মতো এত বড় একটা ঘটনা ঘটলো। তো সেটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য, যে আমরা প্রত্যেকেই কিন্তু ওই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে যে উপেক্ষা করছি, দেখছি না, এবং তার ফলে আমার পরিবারের মধ্যে, আমার সন্তানের মধ্যে, আমার ছাত্র, আমি শিক্ষক হলে আমার ছাত্রের মধ্যে সর্বত্র কিন্তু সেটা বেড়ে উঠছে সেভাবে, এবং এটাকে বড় হয়ে সে যখন পেশাগত জীবনে মানে প্রবেশ একদম মূল করছে থেকে এটাকে সে দুর্নীতি বলে মনেই করছে না। ওইটাই আমাদের কথা হচ্ছে যে অপরাধের, এটাকে অপরাধকে অপরাধ হিসেবে দেখতে হবে, এবং অপরাধ করলে শাস্তি পেতে হবে, এর কোনো বিকল্প নেই। এই বোধগুলো যতক্ষণ পর্যন্ত আমরা সমাজে প্রতিষ্ঠিত না করতে পারছি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তো হবে না, মূল উৎপাটনের কথা বলা যাবে কিন্তু উৎপাটন হবে না। সেটাই আমরা বলছি যে ওই যে মুক্তিযুদ্ধটা যেটা সাইদ ভাই বললেন, কেন আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল এই দেশটা স্বাধীন করবার জন্য, এবং এই যে মুক্তিযুদ্ধের যে এত বড় একটা অহংকারের জায়গা, কিছু দুর্নীতিগ্রস্ত লোকের জন্য, কিছু রাজনীতিবিদের জন্য, এদের জন্য আমাদের পুরো অর্জন ধূলিসাৎ হয়ে যাবে, এটা তো হতে পারে না। তো সেই জন্য আমরা বলছি আজকে 16 কোটি মানুষের এখানে রুখে দাঁড়ানোর কথা, দলমত নির্বিশেষে না। আমরা দুর্নীতির ব্যাপারে কাউকে ছাড় দিতে চাই না, মুক্তিযুদ্ধের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া যাবে না, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, চেতনা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, ঘোষণা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এইগুলো কতগুলো ব্যাপারে আমাদের দাঁড়াতে হবে। সেই জায়গাটিতে আসলে ঐক্যমতের প্রয়োজন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের আলোচনায় যে বিষয়টি উঠে আসলো সেটি হলো আমাদের আসলে চেতনার